তো এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি মানে অম্বিকা কাল্লার যে অম্বিকা সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দির। মহাপ্রভু এসেছিল শান্তিপুর থেকে, তোমরা দেখলে সেইটা চরণ যুগল রেখে গিয়েছে এখানে। তো এখন আমরা এসে গিয়েছি অ্যাকচুয়ালি অম্বিকা কাল্লার, যেটা হচ্ছে মূল আকর্ষণ। গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন সকাল, আবার একটা নতুন ডিস্টেন্স। তো আজকে হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2025 শুক্রবার। তো আমার ভিডিওতে অনেক বন্ধুরা অনেক কমেন্ট করে যে দাদা অমুক জায়গায় যান, দাদা অমুক জায়গায় যান, কিন্তু সবসময় সেই সমস্ত সময় কিন্তু হয়ে ওঠে না। তো আমার এক বন্ধু আছে মানে সাবস্ক্রাইবার বন্ধু, তো সে তার নাম হচ্ছে শুভদীপ। সে আমায় কমেন্ট করেছিল, দাদা তা অম্বিকা কাল্লার 108 শিব মন্দির তুমি একটু দেখাও আমাদের। তার সময়ের অভাবে অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু তো অনেক সময় পাই না, সেই সমস্ত জায়গায় যাওয়া হয় না। তো আজকে আমি চলেছি সেই অম্বিকা কাল্লা 108 শিব মন্দির দর্শন করতে, তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এই মুহূর্তে আমি আছি, এটা হচ্ছে শেওড়াফুলি স্টেশন। আমার পিছনে দেখতে পাচ্ছি ওইদিকে তারকেশ্বর গাড়ি দাঁড়িয়ে আছে। তো শেওড়াফুলি স্টেশন এটা হচ্ছে আমার হোম টাউন। তো এখান থেকেই যাবো। আর হাওড়া থেকে যে কাটোয়া ট্রেন ধরে সাধারণত যাওয়া হয় অম্বিকা কাল্লায়, হাওড়ায় সময় আছে 8টার সময় যে ট্রেনটা আসবে, এটা শেওড়াফুলিতে 8টা 33-এর সময় আছে। তো এই ট্রেনটা ধরে আমি এখন যাব অম্বিকা কাল্লা। তো চলুন আজকের জার্নিটা শুরু করা যাক। তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 8:45, পৌনে 9টা। তো আমাদের হাওড়া থেকে যে কাটোয়া লোকাল 8টা, আমরা শেওড়াফুলিতে এসে গেছি। শেওড়াফুলিতে এখন আসছে গাড়িটা। তো চলুন দেখি কতটা ভিড় আছে। ট্রেনে মোটামুটি ভিড় আছে, জানি না সিট পাবো। আচ্ছা ওটো এদিকে আসছে, এদিকে। এই মুহূর্তে চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। ওরা 9:15 বাজে। শেওড়াফুলি থেকে প্রায় আধ ঘন্টা সময় লাগলো। ট্রেনটা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, হয়তো সিগন্যাল পায়নি। তো ট্রেন মোটামুটি একটু ফাঁকা হয়ে গেছে ব্যান্ডেলে এসে, অনেকে ব্যান্ডেলে নেমে গেছে। আবার সিগন্যাল। রাইট নাও এখন ঘড়িতে সময় হয়ে গেছে 10:10। তো আমার শেওড়াফুলি থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় লেগে গেল। আর এটা হাওড়া থেকে ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার, আর শেওড়াফুলি থেকে হচ্ছে 60 কিলোমিটার। তো এখন আমরা দাঁড়িয়েছি 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমার ট্রেনটা দাঁড়িয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি সোজা চলে এলাম এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাঁ দিকে বাইরে বেরিয়ে যেতে হবে। তো তোমাদের বলে দিই, আমি শেওড়াফুলি থেকে আমার এই অম্বিকা কাল্লা পর্যন্ত ভাড়া পড়েছে 30 টাকা করে। তো আমি আপ ডাউনের টিকিট কেটে নিয়েছি 30-60 টাকা। তো স্টেশন থেকে নেবি, এখানে যে সমস্ত টোটোগুলো দাঁড়িয়ে থাকে তাদের সঙ্গে এখন কন্ট্যাক্ট করবো। তারা দেখি কত কি নেয়, সমগ্র মন্দিরগুলো আমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবে। তো চলো। আমাদের কালনার নাম হচ্ছে অ্যাকচুয়ালি অম্বিকা। আমাদের সেই অম্বিকা মা হচ্ছে আমাদের মা সিদ্ধেশ্বরী মায়ের নাম হচ্ছে অম্বিকা।
সেই মা অম্বিকার নামকে নামকরণ করে আমাদের কালনার নাম হচ্ছে অম্বিকা কালনা। তো আমরা স্টেশন থেকে নেমে একটা টোটো ধরে নিয়েছি, টোটো ওলার সঙ্গে কন্ট্যাক্ট করলাম, তোমাদের পরে সমস্ত কিছু বলবো। তা উনি আমাদের আগে ঘুরিয়ে দেখানোর পর কিরম কি এক্সপিরিয়েন্স হয় সেটা তোমাদের বলবো। পরবর্তী তোমাদেরও নাম্বার শেয়ার করবো, তোমরা যদি আসতে পারো দাদা ঘুরতে পারো। তো আগে তো ঘুরে দেখি কেমন তারা ঘুরে। দাদা ঠিক আছে, কোনো টেনশন নেই আমাদের। 400 টাকা নেবে বলেছে, এখান থেকে টোটো ভাড়া করেছি। তো চলুন তো ঘুরে আসি, তারপর দেখা যাবে। আমরা প্রথমেই যাব মা অম্বিকা সিদ্ধেশ্বরী কালীবাড়ি। তা আমরা সেটা আগে প্রথমে যাব। তা এখানকার কাল্লার হচ্ছে মানে অধিষ্ঠাত্রী দেবী বলা গেলে, তা ওনারই নাম অনুসারে কাল্লা, তাই তো? তা সমস্ত কিছু ঘুরে দেখে আসতে মোটামুটি কতক্ষণ সময় লাগবে? 2.5 ঘন্টা মতো। আমরা 2 ঘন্টা কমপ্লিট করে দিই। হ্যাঁ, না 2-2.5 ঘন্টা মোটামুটি সময় লাগবে, কিন্তু মানে সেটা আমাদের উপর নির্ভর করবে আমরা কিভাবে ঘুরবো, কতটা সময় দেব। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো অম্বিকা কাল্লার বেশ কিছু দর্শনীয় স্থান। শুরুতে সিদ্ধেশ্বরী কালীবাড়ি থেকে শুরু করে অনন্ত বাসুদেব মন্দির, গোপালজি মন্দির, ব্রহ্মবাড়ি আশ্রম, যা কিনা পাতাল গঙ্গা বলে জানা যায়। তারপর মহাপ্রভুর মন্দির, শ্যামসুন্দর মন্দির, মহাপ্রভুর বিশ্রামস্থল নবকৈলাস, যা সকলে 108 শিব মন্দির বলে জানে। তারপর রাজবাড়ি কমপ্লেক্স, যার মধ্যে অনেকগুলি মন্দির আছে। আশা করি সকলের ভালো লাগবে। তো এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি মানে অম্বিকা কাল্লার যে অম্বিকা সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দির। তো এখানে অনেক দোকানগুলো আছে, তোমরা দেখতে পাচ্ছ এইদিকে দোকান রয়েছে, এই সমস্ত দোকানগুলো রয়েছে। তো এইখান থেকে সমস্ত প্রসাদের ডালা কিনে নেওয়া হয়, কিনে নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা পুজো দেওয়ার জন্য। তো আমি এখন থেকে একটা প্রসাদের ডালা নিয়ে নেওয়া হচ্ছে। তো ডালা কত করে এখানে? 21 টাকা, 51 টাকা। আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান শ্রী শ্রী অম্বিকা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চলে এসেছি। দক্ষিণমুখী সিদ্ধেশ্বরী কালী মন্দিরটি অম্বিকা কাল্লার প্রাচীনতম এবং পবিত্র মন্দির মনে করা হয়। প্রধান মন্দিরটি জোড়বাংলা রীতিতে 2টি ঘর রয়েছে, সামনে বারান্দা এবং পিছনে মন্দির। মন্দির নির্মাণের সঠিক সময় ও তারিখ জানা যায়নি, তবে 1740 সালে বর্ধমানের তৎকালীন রাজা চিত্তসেন রায় মন্দিরটি সংস্করণ করেন। এছাড়া জনশ্রুতি আছে অম্ব নামের এক ঋষির আরাধ্য দেবী ছিলেন এই সিদ্ধেশ্বরী কালী। পরে তারই নাম অনুসারে হয় মা অম্বিকা। দেবী মূর্তিরও বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। দেবী মূর্তিটি নির্মিত একটি গোটা নিমকাঠ দিয়ে। দেবী এখানে বামাকালী মূর্তি, শিব এখানে সবরূপী। দেবী মূর্তির সঙ্গে শিবমূর্তির সামঞ্জস্য নেই। দেবমূর্তি কাঠের হলেও শিবের মূর্তি কাঠের নয়, যা থেকে অনুমান করা হয় শিবের মূর্তি পরে স্থাপন করা হয়েছে। এছাড়া মন্দিরের বাম পাশেও বেশ কয়েকটি শিব মন্দির রয়েছে। তবে এখানে লাল রঙের হাঁড়িকাঠ দেখে বোঝা গেল বলি প্রথা এখনো এখানে চালু আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক মন্দিরের এখানে কিন্তু যে এখানে বলি প্রথা আগে ছিল, এখনো হয় সেটা কালী পুজোর সময়, যেটা এখানে পশু বলি দেওয়া হয়। তা এখানে একদম ব্রাহ্মণের কাছ থেকে জানলাম যে এখানে 2টো পাঠা আর একটা ভেড়া অন্তত কালী পুজোর সময় একটা বলি দেওয়া হয়। তোমরা দেখতে পাচ্ছ সেই জায়গাটা এখানে। মা অম্বিকা সিদ্ধেশ্বরী কালীবাড়ি আমাদের দর্শন হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি শ্রী অনন্ত বাসুদেব মন্দির। একটু কাছাকাছি, মানে পায়ে হেঁটেই চলে আসা যেত। চলুন। গেট দিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়ল ইট দিয়ে বাঁধানো বিশাল মন্দির চত্বর, আর ডান দিকেই বারান্দা সমেত ত্রিপাল খিলানযুক্ত একটি 8চালা সুন্দর মন্দির। ওটা হচ্ছে জগন্নাথ,
তাই তো ঠাকুমা? ওটা হচ্ছে জগন্নাথ ওইদিকে, আর এই যে মাঝখানে হচ্ছে অনন্ত বাসুদেব নারায়ণ, ওকে। আর ডান দিকে হচ্ছে এই যে নৃসিংহদেব, এই যে বাসুদেবের, আচ্ছা, আচ্ছা। এই যে ডান দিকে নৃসিংহদেব, আচ্ছা 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 বাঁ দিকে জগন্নাথ দেব, আচ্ছা আচ্ছা। আর ওই সিংহাসনে এইদিকে মহাপ্রভু, ওই যে গোবিন্দ রাধারানী। গোবিন্দ রাধারানী। আর এই সিংহাসনে গোবিন্দের দুদিকে দুজন রয়েছে। এই যে মহাপ্রভু আর রাধা গোবিন্দ, এই যে রাধা মহাপ্রভুর গোবিন্দ। সামনে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর পাশে রাধা গোবিন্দ। আচ্ছা, ঠিক আছে? আর এইটা হচ্ছে গৌর গদাধর, এই যে ছোট্ট ছোট্ট, ছোট্ট ছোট্ট গৌর হ্যাঁ, গদাধর। এই যে ওনারা দাঁড়িয়ে আছে, ওই নিচে রয়েছে ছোট ছোট গৌর গদাধর, ওনার গৌর গদাধর। আর ছোট ছোট শিলা আছে, নারায়ণ শিলা, জানো তো? ওগুলো নারায়ণ শিলা আছে। আর এই ছোট ছোট বিগ্রহগুলো দেখছো, যে ছোট ছোট, এটা রাধা গোপীনাথ, রাধা বল্লভ, রাধা বল্লভ, অনন্ত বাসুদেব মন্দির। অনন্ত বাসুদেব নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্ম। মাসিমা আমাদের সমস্ত বুঝিয়ে দিল, তা বুঝতে পারছিলাম না কোনটা কোন দেবতা। এটা হচ্ছে তোমার নাট মন্দির, আমার এটা নাট মন্দির। দেখতে পাচ্ছ ডান দিকেই। আর এই মন্দিরে রয়েছে গোশালা রয়েছে, মানে নিজস্ব মন্দিরের গোশালা। সেটাতে গরুর খাবার টাবার রাখা আছে, তোমাকে বিচালি টিচালি। চলো যা যাক। তো এখন আমরা ঘুরতে ঘুরতে এসে গেছি, এটা হচ্ছে গোপালজি মন্দির। তা অম্বিকা কাল্লা এই মন্দিরটি খুবই, মানে 1766 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল। তো সামনের সম্মুখভাগটা তোমরা দেখতে পাচ্ছ, মানে 8 চালা ধাঁচে তৈরি, এবং মন্দিরের গায়ে অনেক পোড়ামাটির কারুকার্য করা আছে। এই মন্দিরটি রাজা তিলকচন্দ্র রাজত্বকালে তৈরি হয়েছিল, এবং কাল্লার 3টি 25 মন্দিরের মধ্যে এটি একটি অন্যতম। গর্ভগৃহে একটি গোপাল, 2টি কৃষ্ণ এবং 2টি রাধার মূর্তি আছে। আর এই পঞ্চবিংশতি রত্নমন্দিরটি গায়ে কিন্তু যে পোড়ামাটির অলঙ্কারগুলো করা আছে, মানে খুবই সুন্দর, মানে দেখলে বোঝা যায় তখনকার সময়ে কারুকীর্তি কতটা, মানে মানে হাতের নিপুণ কারিগরি। অসংখ্য পোড়ামাটির প্যানেল মন্দিরের প্রবেশস্তম্ভ, খিলান এবং দেয়ালে সুসজ্জিতভাবে সাজানো আছে। মন্দিরের সম্মুখভাগে কিন্তু 2টি শিব মন্দির আছে, ছোট ছোট 2টো শিব মন্দির। তো এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ভগবান দাস বাবাজির যে পাতাল গঙ্গা মন্দির আছে সেটা দেখার জন্য। তো রাস্তা খুবই কনজাক্টেড, খুবই সরু রাস্তা এখানে। মেন রাস্তা থেকে মানে একটু সরু গলি আছে, গলির ভিতর দিয়ে আসতে হবে। এটা এইটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে রামকৃষ্ণ সারদা পাড মন্দির। আর বাঁদিকেই দেখতে পাচ্ছি এই যে বাবাজির, সিদ্ধপুরুষ ভগবান দাস বাবাজির আশ্রম। আর এই হচ্ছে পাতাল গঙ্গা, দেখো।
তো এখানে জানা যায় যে ভগবান দাস বাবাজি তিনি প্রভুর সেবা করতেন। তা তিনি যখন বয়স হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন তিনি ভাগীরথীতে আর স্নান করতে যেতে পারতেন না। তখন মা গঙ্গা তাকে স্বপ্নদাস দেয় তিনি তার কাছে আসবে। তা তিনি তখন বয়স হয়ে যাওয়ার জন্য, না যেতে পারার জন্য, তা গঙ্গা এখানেই এসেছে। তা তোমাদের দেখালাম এ হচ্ছে পাতাল গঙ্গা। এটাকে কিন্তু এখন ঘিরে দেওয়া হয়েছে যাতে কেউ নিচে নামতে না পারে। মূল মন্দিরের পিছন দিকেই রয়েছে ভগবান দাসের সমাধি মন্দির। এবার আমরা চলেছি নিত্যানন্দ মহাপ্রভুর শ্বশুর বাড়ি, এটা হচ্ছে শ্যামসুন্দর বাড়ি। তো এখন আমরা এসে গেছি নিত্যানন্দ মহাপ্রভুর যে শ্বশুর বাড়ি, সেটি শ্যামসুন্দর মন্দির। শ্যামসুন্দর মন্দির নিত্যাইজাদের নিবিবাহ স্থান অম্বিকা কাল্লা, পূর্ব বর্ধমান। মন্দিরটি 1909 সালে সংস্কার করে তৎকালীন ত্রিপুরার রানী শ্রীমতী মনোমঞ্জরী দেবী। মন্দিরে শ্যামসুন্দর ও নিতাই গৌড়ের সুদর্শন মূর্তি রয়েছে। তবে আমি যখন গিয়েছিলাম তখন মন্দিরটি বন্ধ ছিল। প্রতি বছর এই মন্দিরে উৎসব হয় মাঘী পূর্ণিমার দিন। রাস ও দোলযাত্রায় হয় বিশেষ উৎসব। শ্যামসুন্দর মন্দিরের ঠিক বিপরীতেই রয়েছে কুলতলা, যা 500 বছরের পুরনো। এই কুলগাছটি নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহের সাক্ষী হিসাবে আজও রয়েছে। তো নিত্যানন্দ মহাপ্রভুর অ্যাকচুয়ালি এই জায়গাটায় বিবাহ হয়েছিল, সেই কুলতলা, মানে বড় একটা কুল গাছ দেখা রয়েছে। এই নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থান, আর সেই শিলনোড়া এখনো ভিতরে রয়েছে। তো এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ যুগলবন্দি স্থল তেঁতুলতলা মন্দির। চলুন আমি ভিতরে যাব, তোমাদের দেখাবো মন্দিরটা। বিশাল কিন্তু একটা তেঁতুল গাছ। এই সেই তেঁতুলতলা যেখানে মহাপ্রভু এবং গৌরীদাসের মিলন হয়েছিল। বৈষ্ণব সম্প্রদায়ের কাছে খুবই পবিত্র এই শ্রীপাঠ অম্বিকা। আর এরই তলায় রয়েছে গৌরীদাস পণ্ডিতের ভজন সিংহাসন, যা পাথরের নির্মিত। আর রয়েছে মহাপ্রভুর এই বিশ্রামস্থলে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন। মহাপ্রভু এসেছিল শান্তিপুর থেকে, তোমরা দেখলে সেই তার চরণ যুগল রেখে গিয়েছে এখানে। তো এই তেঁতুল গাছটা কিন্তু মানে জানলাম একজনের কাছ থেকে প্রায় 650 বছরের কিন্তু পুরনো তেঁতুল গাছ। মানে তোমরা গুঁড়িটা দেখি হয়তো বুঝতে পারবে। আর বিশাল, মানে চারিদিকে কিন্তু ছড়িয়ে আছে গাছটা। এই মুহূর্তে আমি এসে গেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মন্দির আছে সেখানে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি ভিতরে কোনো ছবি অ্যালাও নেই, জানি না। তবে আমি ক্যামেরা বন্ধ রেখে আমি দেখে আসছি, তোমাদের দেখে এসে আমি পরে তোমাদের বলবো। এই হচ্ছে বাইরে থেকে মন্দিরটা, দেখো। চলো আমি এখন ভিতরে প্রবেশ করব। তবে মন্দিরের ভিতর যেটা দেখলাম, মানে প্রভু যে মন্দির আছে নিতাই গৌড়, তাই তো?
তা সেখানে প্রভু যখন আগে ভক্তদের সঙ্গে ভক্তরা আসতো প্রভুর দর্শন করার জন্য, তা প্রভু ভক্তরা যেমন মোহিত হয়ে যেত, প্রভুও মোহিত হয়ে যেত, তখন ভক্তদের সাথে প্রভু বেরিয়ে গিয়েছিল রাস্তায়। তখন সেই থেকে এই মন্দির হচ্ছে দর্শনের জন্য এক ঝলক দর্শন, এক ঝলক দেখানো হবে, আবার মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়। তা আমরা এতক্ষণ অপেক্ষা করলাম, অনেকক্ষণ 10 মিনিট মতন, মানে এক ঝলক দেখিয়ে মন্দির দর্শন করলাম, আবার মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। তো এখন আমরা এসে গিয়েছি অ্যাকচুয়ালি অম্বিকা কালনার, যেটা হচ্ছে মূল আকর্ষণ। নবকৈলাস মন্দির বা 108 শিব মন্দির হলো বর্ধমান জেলার কাল্লার আকর্ষণীয় একটি স্থাপত্য। এই মন্দিরের কাঠামোয় মোট 108টি ছোট শিব মন্দির সহ 2টি সমকেন্দ্রিক বৃত্তের একটি সমন্বয়ে গঠিত, যার প্রতিটি ছোট মন্দিরে শিবকে নিবেদন করা হয়েছে। এটি একটি পুঁথি রক্ষমালাকে প্রতিনিধিত্ব করে এবং এই মন্দিরের দেয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্য চিত্রিত রয়েছে। বাইরের দিকে 74টি মন্দির আছে এবং ভিতরে 34টি মন্দির আছে, যেগুলি মঙ্গলকর চিন্তাভাবনা সহ পৌরাণিক কাহিনী অনুসারে নির্মিত হয়েছে। এই 108টি শিব মন্দিরের প্রতিটিতে একটি করে শিবলিঙ্গ রয়েছে। ভেতরের প্রতিটি শিবলিঙ্গ শুভ্রবর্ণের, যা সদাশিবের প্রতীক। অন্যদিকে বাইরের বৃত্তে অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণবর্ণের, যা রুদ্রের প্রতীক, এবং অর্ধেক শিবলিঙ্গ শুভ্রবর্ণের। 1809 খ্রিস্টাব্দে রাজা তেজচন্দ্র কর্তৃক এই মন্দিরগুলি নির্মিত হয়েছিল। বৃত্তের মধ্যে অবস্থিত 108টি মন্দির আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত। ভিতরে বৃত্তের পরিধি প্রায় 336 ফুট এবং বাইরের বৃত্তের পরিধি 710 ফুট। এই মন্দিরগুলি স্বল্প উচ্চ ভিত্তিবেদির উপর স্থাপিত এবং মন্দিরগুলি পরস্পর সংলগ্ন। মন্দিরের শুভ্রবর্ণের শিবলিঙ্গগুলি ভগবান সদাশিবের প্রতীক, যার অর্থ চৈতন্য ও জ্ঞান, এবং কৃষ্ণবর্ণের শিবলিঙ্গগুলি রুদ্রের প্রতীক, যার অর্থ তিনি বোধের অতীত। বৃত্ত দুটির কেন্দ্রে একটি বাঁধানো ইদারা আছে, যা মন্দিরের পুজোর কাজে ব্যবহৃত জলের চাহিদা মেটাত। তবে অনেকে মনে করেন এটি শূন্য অর্থাৎ নিরাকার ব্রহ্মস্বরূপ শিবের প্রতীক। 108 শিব মন্দিরের ঠিক অপোজিট সাইডে রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স। শিব মন্দিরের বিপরীত গেট দিয়ে রাজবাড়ির মন্দির চত্বরে ঢুকে বাঁদিকের কামান পেরিয়ে সামনে একটু এগুলেই প্রথমে দেখা মিলবে টেরাকাটার কারুকার্য মণ্ডিত প্রতাপেশ্বর দেউল মন্দির। কেউ এটিকে জলেশ্বর মন্দির বলছেন, আবার কেউ বলছেন প্যারীকুমারী মঠ। এর সমান্তরাল খাঁজকাটা গম্বুজাকৃতি শিখর ও নিচের দেয়ালের চারপাশে প্রতিটি স্থানে ছোট ছোট অসংখ্য টেরাকোটার ফলক সমৃদ্ধ এই দেউল সত্যি শিল্পীর এক অনবদ্য সৃষ্টি। এই মন্দিরের স্থপতি ছিলেন বাঁকুড়া জেলার সোনামুখী মন্দির সূত্রধর রামহরি মিস্ত্রি। তিনি সোনামুখী প্রসিদ্ধ শ্রীধরজির 25 চূড়া মন্দিরও নির্মাণ করেন। প্রতাপেশ্বর দেউল মন্দির প্রায় 1849 খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের মহিষী প্যারীকুমারী দেবী প্রতিষ্ঠা করেন। পূর্বমুখী উড়িষ্যা রীতির শিখর এই দেউল মন্দিরের খুব ছোট্ট পরিসরে গর্ভগৃহে রয়েছে কোষ্ঠী পাথরের একটি শিবলিঙ্গ, যা নিত্য পূজিত হয়। আরেকটু এগিয়ে গিয়ে সামনে বাঁদিকে চোখে পড়বে ছাদহীন খোলা রাসমঞ্চ। আগে এখানে হয়তো রাসলীলা হতো। সম্ভবত 1758 খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়েছিল। এবার আমরা এগিয়ে গেলাম লালজি মন্দিরের দিকে। কাল্লায় অবস্থিত 3টি পঞ্চবিংশতি মন্দিরের মধ্যে এটি একটি অন্যতম এবং কাল্লার অনেক প্রাচীন মন্দিরও বটে। এর সামনে রয়েছে একটি নাট মন্দির। প্রায় 1739 খ্রিস্টাব্দে ব্রজকিশোরী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করে। এটা হচ্ছে সেই শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড় চাগিয়েছিল না, সেই গোবর্ধন পাহাড়ের আদলে কিন্তু তৈরি। গিরি গোবর্ধন পর্বত। এই মন্দিরের পুরোহিতের কাছ থেকে শোনা ইতিহাস থেকে জানা যায়, একবার রানীমা গঙ্গা স্নানের জন্য যাচ্ছিলেন এবং পথে অনেক সাধুদের
আখড়া পড়তো, তা সাধুদেরকে লালজি বলা হতো। তা তিনি তখন একটা কান্না শুনতে পান ছোটদের, তখন তিনি রানীমা অবাক হয়ে যায়। আবার গঙ্গা স্নান করে ফেরার পথে সেই একই আওয়াজ। তখন সাধুদেরকে জিজ্ঞাসা করে, এখানে কোনো বাচ্চারা আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে? খেতে দাও বলে এরকম বলছে। তখন সাধুরা বলে, না মা, এখানে তো কোনো বাচ্চা নেই, তো এখানে আমাদের কাছে একটা গোপাল আছে। তখন রানীমা গোপালকে নিয়ে যেতে রাজি হয়, যে আমার ওখানে রাধারানী আছে, তার সাথে বিয়ে দেব। তো সাধুরা প্রথমে দিতে রাজি না হয়, তো পরে আবার দিয়ে দেয়। তো এইভাবে সেখানে গিয়ে রাধারানীর সঙ্গে বিয়ে দেয় এবং এইভাবে লালজি মন্দির নির্মাণ হয়। লালজি মন্দির থেকে বেরিয়ে বাঁদিকেই চোখে পড়বে রূপেশ্বর শিব মন্দির। 1761 খ্রিস্টাব্দে রানী রূপকুমারী দেবী জাতিশৈলীতে তৈরি এই দালানসহ মন্দিরটি নির্মাণ করেন। এর পাশেই রয়েছে 5টি আটচালা ধাঁচের ছোট বড় শিব মন্দির। এদেরকে একত্রে বলা হয় পঞ্চরত্ন মন্দির। পঞ্চরত্ন মন্দিরের বাম সাইড দিয়ে একটি ছোট দরজা পেরোলেই সামনে সরাসরি দেখতে পাবেন বিজয় বৈদ্যনাথ মন্দির, এবং তার ডান পাশেই রয়েছে পঞ্চবিংশতি চূড়া বিশিষ্ট কৃষ্ণচন্দ্র মন্দির। কৃষ্ণচন্দ্র মন্দিরটিও লালজি মন্দিরের মতো 25 রত্ন চূড়া বিশিষ্ট গঠনশৈলীতে তৈরি। 1751 খ্রিস্টাব্দে রাজা তিলকচাঁদ তার মা লক্ষ্মীকুমারী নামে এই মন্দির নির্মাণ করেছিলেন, এবং মন্দিরের প্রধান পূজিত দেবতা হচ্ছে রাধা কৃষ্ণ। কৃষ্ণচন্দ্র মন্দিরের ডান দিকে রয়েছে বৈদ্যনারায়ণ মন্দির। এবং মন্দিরের বাম দিকে রয়েছে রাম সীতার মন্দির। টোটোওয়ালা দাদা বললো যে চলো একটু সময় পেলে একটু ভাগীরথী তীরে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো এই মুহূর্তে আমি এসে গেছি একদম অম্বিকা কাল্লা সেই ভাগীরথী নদী, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। জায়গাটা খুব সুন্দর জায়গা, মানে একটু বসে এখানে আরাম ফারাম করার জন্য, মানে বসার চেয়ার টিয়ার রয়েছে, বাড়িতে সবাই রেস্ট করা যায়, রেস্ট করার বসার জায়গা সমস্ত রয়েছে। তো ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা চলে এসেছি ভবা পাগলার মন্দির, মানে ভবার ভবানী মন্দির। আমার পিছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে প্রবেশদ্বার। চলো ভিতরে আছে, দেখে দিই কি আছে। এটা হচ্ছে ভবার সমাধি মন্দির।
ভবা পাগলা ছিলেন একজন মাতৃসাধক। তার লেখা অনেক গানের সুর তিনি নিজেই দিয়েছেন। তার আসল নাম ভগেন্দ্রমোহন রায়চৌধুরী। 1902 সালে এখনকার বাংলাদেশের আমতায় তিনি জন্মগ্রহণ করেন। 41 বছর বয়সে ভবা পাগলা তিনি বাংলাদেশ ছেড়ে আমাদের এই পশ্চিমবঙ্গে আসেন এবং বাকি 41 বছর তিনি এই অম্বিকা কালনায় নিজের বাসস্থানে থেকে যায়। তাই এই মন্দিরটি আসলে ভবা পাগলার বাড়ি। তিনি বাংলাদেশ থেকে আসার সময় আমতার কালীবাড়ি থেকে মা আনন্দময়ীকে এই পশ্চিমবঙ্গে নিয়ে আসে এবং ভবার ভবনী নাম করে এই মন্দিরটি তার বাসস্থান হিসাবে স্থাপন করে। তো আমরা অম্বিকা কালনায় ঘুরতে ঘুরতে সমস্ত মন্দির দেখলাম। আমরা শেষে চলে এসেছি ভবা পাগলার মন্দির যেটা বলা হয়। আর এখানে এসে অনেক মন্দিরের কিন্তু ভোগ প্রসাদ খাওয়ার ব্যাপার আছে। তো সেখানে আগে থেকে বুক না করে এলে কিন্তু তোমরা সেই ভোগ প্রসাদ পাবে না। তা আমরা শেষমেশ এই ভবা পাগলার মন্দিরে এসে আমরা প্রসাদের জন্য বলেছি, তো এখানে প্রসাদ খাওয়ানো যায়। তা আমাদের বললো হ্যাঁ 70 টাকা করে লাগবে ভোগ প্রসাদ, আমরা এখানে খাবো। যা আগে থেকে বুক করা যায় ভালো হয়, মানে আগে থেকে বুক করা যায়, করলে ভালো হয়। কিন্তু স্পটে এসে তোমরা খোঁজ নিতে পারো। 9টা-10টার মধ্যে এসে বললে বেলায়ও হয়, কিন্তু অনেক সময় ভোগ আমাদের রেডি থাকে না। আচ্ছা আচ্ছা, মানে বেশি বেলায় এসে বললে তা তখন আমরা টাইম নিই, যে কেউ যদি আধা ঘন্টা টাইম দেয় আমরা তৈরি করতে থাকি। যে বৈশাখ মাসের শেষ শনিবার মহাপুজো হয়, সে মহাপুজো যদি ওটা পুরনো, কিন্তু নতুন এখনো আসেনি। এর এখানেও অনেক ফোন নাম্বার আছে। এই ফোন তবে বিল তোমাদের দেখিয়ে দিলাম, বিলের মধ্যে ফোন নাম্বারগুলো আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। হ্যাঁ, এটাও দেখাচ্ছি, এতেও ফোন নাম্বার অনেক আছে, ওই একই নাম্বার, যে কোনো ফোনে ফোন করে জানতে। বৈশাখ মাসের শেষ শনিবার, এবার তাতে আমাদের মহা উৎসব, আচ্ছা আচ্ছা, মহাপুজো যাকে বলে, মা কালী, মা কালী, মা ভবা পাগলা নির্ধারিত করেছিলেন বৈশাখ মাসের শেষ শনিবার। তো আমরা শেষমেশ কিন্তু ভবা পাগলার মন্দিরে এসে ভোগ প্রসাদ গ্রহণ করছি। তো আগেও বলেছি তোমাদের এখানে অনেক জায়গায় কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যায়, কিন্তু আগে থেকে বুক করে আসতে হয়। কিন্তু আমরা এই ভবা পাগলার মন্দিরে এসে এখানে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা এখানে এসে গ্রহণ করছি ভোগ প্রসাদ। 1:30টা থেকে শুরু হয়, তাই তো? এখানে 1:30টা থেকে খাওয়ানো শুরু হয়। তো আগে এলেই ভালো হয় আশা করি, আর যারা আসবে তার আগে থেকে একটু জানিয়ে দেবে। তো আমাদের এখন দিয়েছে ভাত, তরকারি, একটা ভাজা আছে। তো ভালো, একদম ঘরোয়া পরিবেশে খাবার। তো আমরা সুন্দর ভোগ প্রসাদ গ্রহণ করলাম। মানে ভাত ছিল, ডাল ছিল, বেগুন ভাজা ছিল, একটা তরকারি ছিল, তারপর একটা পনিরের তরকারি ছিল, চাটনি ছিল, পায়েস ছিল। একদম খুবই সুন্দর খাবার পরিবেশন করেছে, খুব ভালো লাগলো। আপনারাও এখানে আসতে পারেন, এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। মানে টয়লেটের সুবিধা আছে, কোনো অসুবিধা হবে না। এখানে মা অম্বিকার নামেই কিন্তু মিষ্টি দোকান যেটা। তো অম্বিকা কালনায় ঘুরতে এসে এখানে কিছু মানে ফেমাস কিছু তো খেতে হবে। এখানে আছে মাখা সন্দেশ, আমি টোটোওয়ালা বলে দিল। চলুন দাদা, মাখা সন্দেশ কি আছে? মানে এটাই অম্বিকা কালনা ফেমাস নাকি? কত টাকা কেজি এটা? 280 টাকা কেজি। তো ঠিক আছে, নিয়ে নেওয়া যাক। আমাদের কতটা নেবে? 150 গ্রাম মতো দাও। না না, দাও না, নিয়ে যে প্যাকে দাও, এটা বাস্কের মধ্যেই ভরে দাও, ঠিক আছে? তোমার নামটা, ফোন নাম্বারটা একটু বলে দাও। এখানে যারা আসবে আবার ভিডিও দেখে হয়তো তারা আবার পরবর্তী ভালো ঘুরতে পারবে। নামটা বলে দাও তোমার। 9641039740। ঠিক আমার আছে, নাম হচ্ছে শক্তি সরকার। ঠিক আছে। বন্ধুরা, তোমরা শুনে নিলে, তোমরা যদি আসো এনার সঙ্গে যোগাযোগ করে ঘুরতে পারো। তো আমাদেরও বলেছিল 2.5 ঘন্টা, কিন্তু আমরা অনেক সময় লাগিয়ে দিয়েছি, অনেকটা সময়। তো উনি ভালোভাবে আমাদের ঘুরিয়ে দিয়েছে। চলো, স্টেশনে ঠিক আছে। রাইট নাও এখন ঘুরতে সময় হয়েছে প্রায় 2:25। তো আমি এই মুহূর্তে চলে এসেছি একদম কালনা স্টেশনে। আমি সমগ্র অম্বিকা কালনা ঘুরে নিলাম।
তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে আসলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো সাবস্ক্রাইব করে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো ওকে।